দাদিকে না বলে ভাত খাওয়াতে সংসার ভেঙেছে আমার মায়ের। বিনা অনুমতিতে ভাত খাওয়ার অপরাধে আমার মায়ের যখন ডিভোর্স হয় তখন আমার বয়স 6 বছর। আর সেই দিন আমি ঠিক করেছিলাম আমি কাকে বিয়ে করব। আমার মা ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার মায়ের গর্ভে তখন আমার ছোট বোন তনিমার শরীরটা ধীরে ধীরে বেড়ে উঠছিল। ডিসেম্বর মাস, কনকনে শীত। আমাদের বাড়িতে আমার 2 ফুপুকে দাওয়াত করা হয়েছে। বলে রাখা ভালো, আমার বাবা চাচারা 3 ভাই 2 বোন। ভাইদের মধ্যে আমার বাবা সবার ছোট। বড় 2 চাচা আলাদা খায়, আমার দাদা নেই। দাদি আমাদের সাথে থাকে। সে সূত্রে মাস কয়েক পর পর ফুপুদের বাড়িতে আনা হয়। তা আবার এলাহি আয়োজন করতে হয় তাদের জন্য। আমার বড় 2 চাচা ফিরেও তাকায় না দাদি আর ফুপুদের দিকে। তারই সুদে আসলে যেন পূরণ করে আমার বাবার কাছ থেকে। এমনই একদিন দাওয়াত করা হয় ডিসেম্বরের শেষের দিক। জানুয়ারিতে আবার ফুফাতো ভাই বোনদের স্কুল খুলে ফেলবে, তাই এখনই দাওয়াত করার উত্তম সময় বলে মনে করে দাদি। বউয়ের শরীর ভালো থাক বা মন্দ, তাই বলে কি জি জামাই নাতি নাতনিদের শীতের পিঠা খাওয়ানো থেকে বঞ্চিত করবে না কি তিনি। ফলস্বরূপ আমার 2 ফুফু 1 ফুফা আর তাদের 3 ছেলে মেয়েকে নিমন্ত্রণ করা হয় আমাদের বাড়ি। বড় ফুফা বিদেশে থাকে। আমার মায়ের শরীর অতটাও ভালো না তখন। উঁচু পেট, তার উপর কনকনে শীত। তবুও শরীরকে দিয়ে জোর করিয়ে সকল কাজ যেন করছেন তিনি। 3-4 কেজি গরুর মাংস, রাজহাঁসের মাংস, পোলাও, গরম ভাত, মাসকলাই ডাল রান্না করলেন দুপুরের জন্য। একা হাত, তার ওপর ভারী শরীর, এত সব রান্না করতে 3:30 বেজে গেল। তারপর নিজ হাতে সকলকে বেড়ে খাওয়ানোর পালা। মায়ের কাজে আমার ফুফু বা দাদিকেও কোনো সাহায্য করেনি। ফুফুদের সাথে আমার দাদিও যেন মেহমান হয়ে উঠলেন সেদিন। মা বিকেল করে গোসলটা সেরে নিলেন। আমার মনে আছে ভেজা কাপড় নাড়ছিল মা। তখনই দাদির ডাক পড়ে, কই গো বউ, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। পিঠা কি বানানো শুরু করলে নাকি রাতে বানাবে? কত সময় লাগবো খেয়াল আছে? দাদির ডাকে কিছু সময়ের জন্য মায়ের হাতটা থেমে যায় কাপড় নাড়ার রশিতেই। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই বানাবো আম্মা। বলেই ভেজা চুল গামছা দিয়ে পেঁচিয়ে পিঠা বানাতে চলে গেলেন রান্নাঘরে। আমার মা যে দুপুরে খাবারটা খায়নি সে যেন কারো নজরে পড়ল না। তেলের পিঠা, চেতল পিঠা, দুধ চেতল, বাবা পিঠা, আরও কি রান্না করে রাত 8টায় উনুনের পাশ থেকে উঠল আমার মা। উঁচু পেট নিয়ে এতটা দীর্ঘ সময় বসে থাকাটাও যে ধৈর্যের তার প্রমাণ করেছেন তিনি। তারপর হাত মুখ ধুয়ে এসে 1 প্লেট ভাত সাথে গরুর মাংস নিয়ে খেতে বসেন। 2 লোকমা খাবার মুখে দিল মাত্র তখনই দাদি এসে আহাজারি শুরু করে, হায় হায়, এ কি অলক্ষ্যে কাণ্ড। 3য় লোকমাটা আর মুখে দেওয়া হয় না মায়ের। তার মধ্যে দাদির চিৎকার সকালে এসে উপস্থিত হয় মায়ের ঘরে। কি হয়েছে মা, এমন চিল্লাচ্ছ কেন? ছোট ফুপুর প্রশ্নে দাদির আহাজারির বারে আমারে জিজ্ঞাস কি হইছে। দেখ দেখ ওই দিকে তাকাইয়া, এই রাইতের বেলায় ভাত খাইতাছে, তা আবার গরুর গোস্ত দিয়ে। পেতনি ধরছে এরে, তা নয়তো এমন কাজ কেউ করে? ছোট ফুপু ছো মেরে মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নিলেন। ভাবি, এখন ভাত খাও কেন? পোয়াতি মহিলাদের যে রাতে ভাত খেতে হয় না তা কি জানো নাকি? মা নজ্জানু হয়ে বলল, দুপুরেও খাইনি, আমার খিদা লাগছে। খিদা লাগছে অন্য খাবার খাও, ঘরে বিস্কুট মুড়ি আছে সেগুলো খাও। আমি বিস্কুট খেতে পারবো না, ভাতই খাবো আমি। বলেই ফুপুর হাত থেকে ভাতের প্লেটটা নিতে গেলে তা ধাক্কা দিয়ে ফেলে দেয় ফুপু। সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে পড়ে আমার মায়ের পাতের ভাত। বাবা তখনও বাড়ি আসেনি, কাজের অনেক চাপ। আবারও
একটু পর ফিরবে। দাদি রাগান্বিত হয়ে এসে মায়ের চুল চেপে ধরে। ভাত খাবি? আয় তোরে ভাত খাওয়াই। সারেন আম্মা, লাগছে আমার। ফুফু এগিয়ে এসে দাদিকে সারিয়ে নিয়ে যায় রুম থেকে। মা কিছুক্ষণ মেঝেতে পড়ে থাকা ভাতের দিকে তাকিয়ে থেকে আবারও ভাত নিয়ে খেয়ে শুয়ে পড়ে। হয়তো খিদাটা একটু বেশি ছিল মায়ের। তার ঘণ্টাখানেক পর বাবা বাড়ি ফিরে আসলে দেখতে পায় সমস্ত রুম জুড়ে ভাত আর তরকারির ঝোল পড়ে আছে। মায়ের পাশে দাঁড়িয়ে বাবা প্রশ্ন করে, কী ব্যাপার রুমি, ঘরের এমন অবস্থা কেন? ভাত খেয়ে ফেলাইছে। মা কোনো উত্তর দিল না, দেওয়ার সুযোগও পেল না। তার আগেই ছোট ফুপু এসে উপস্থিত মায়ের রুমে। ফুপু গলা ছেড়ে বলল, ভাই মায়ের রুমে একবার আসো তো। অফিস থেকে এসে একদম বইয়ের আসলে নিচে না গিয়ে একটু খোঁজ নিতে তো পারো বাড়ির বাকি লোকদের কী অবস্থা। বাবা কোনো শব্দ ছাড়া বেরিয়ে গেল দাদির রুমে। তাদের মুখে গাঢ় আমাবস্যা, চোখে পানি। মা কাঁদছেন কেন? শরীর খারাপ নাকি? বাবার প্রশ্ন। যার কপাল খারাপ তার আর শরীর খারাপে কী আসে যায়? কি হয়েছে এইসব বলতে চাইতেন কেন? আচ্ছা সামির, আমি কি তোর খারাপ চাই বাপ? কোনোদিন চাইছি তোর খারাপ? থমথমে গলার প্রশ্ন করল বাবা। তড়িঘড়ি করে জবাব দেয়, সে কি কথা মা, খারাপ কেন চাইবেন আপনি আমার? ব্যাস, দাদির কান্নার ব্যাগ বাড়ছে। দেখ না বাবা, তোর বউকে বলছিলাম রাইতে ভাত না খাইতে, এ কারণে আমার মুখের ওপর কতগুলো কথা শুনাইল। আমারে কি না কয়, তার স্বামীর টাকায় আনা বাজার সে রাঁধছে, আমি খাইতে না করার কে? তার পেটে খিদা, সে ভাত খাইব, আমি কেন না করি? আরও কত কথা শোনাইয়া মুখের ওপর ভাতের থালা ছুঁড়ে মারছে। ছোট ফুপু, বিনা আমারে সেখান থেকে টেনে না আনলে তো তোর বউ আমারে মারতুই আজ। বাড়িতে মাইয়ার জামাই, এর সামনে তোর বউ আমারে এমন অসম্মান করলো বলেই আসলে মুখ ঢেকে কাঁদছে দাদি। বাবা চুপ করে শুনে যাচ্ছে সব। কপালের পাশের রগটা ফুলে গেছে ইতোমধ্যে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, যা দূরে থেকে স্পষ্ট দেখতে পেয়েছিলাম আমি। বড় ফুপু মিনা ফোড়ন কাটল। মা থামতো এবার, কাজ করে বাড়ি আসছে, খাইতে দাও ওরে। এইসব না শুনাইয়া, কেন রে আপা, থামতে কেন বলছো মারে? মারে বলতে দাও, নয়তো ঘরে গেলে তো তার বউ কান পোড়াবে। বলেই দাদির দিকে ইশারা করলো ছোট ফুপি। হেরে সামির, এত কিছু করেও কিন্তু ক্ষান্ত হয় নাই তোর বউ। জানিস কি করছে? আমি এত কইরা না করলাম রাইতে ভাত খাইয়া না গোস্ত দিয়া, পেটের বাচ্চার ক্ষতি হইব, তবু সে আবার ভাত নিয়া খাইল তো খাইলই। আমারে কিনা কয় এগুলো সে মানতে পারবো না। তার পেটে খিদা, সে খাইব। হেরে, তোর বউয়ের পেটে কি রাক্ষস ঢুকছে নাকি? এগুলো ভালো লক্ষণ না রে বাপ। ভূতে ধরছে তোর বউরে, সংসারটা শেষ করে ছাড়বো। বাবাকে চুপ থাকতে দেখে বিনা ফুফু মুখে ভেংসি কাটল। কি ভাই, চুপ করে আসো কেন? তুমিও তো জানো যে পোয়াতি অবস্থায় রাতে ভাত খাইলে বাচ্চার ক্ষতি হয়। জানো না বলো? আমরাও তো মানছি এই নিয়ম। তো তোমার বউ আজ নিয়ম কেন ভাঙলো? এবার যদি কিছু হয় আর মাইরে এত অপমান করলো, তার কি বিচার করবা তুমি? নাকি বউসের আসল ধরেই চুপ থাকবা, কিছু বলবা না বউরে? ফুফুর কথা শুনে হাত মুঠিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ে বাবা। কিছু না বলেই এগিয়ে যেতে লাগে মায়ের ঘরের দিকে। বড় ফুফু পিছন ছুটতে নেয় তার। স্বামীর বাদ দেয়, সারাদিন কাজ করছিস, আয় খা আগে। পিছন থেকে বড় ফুফুর হাত ধরে থামিয়ে দেয় ছোট ফুফু। কি আপা, এত দরদ কেন বুঝলাম না। মায়ের সাথে কি করলো দেখলা না? চুপ করে বসে থাকো এখানে। বাধ্য হয়ে বসে পড়লেন বড় ফুফু। আমি বাবার পিছন পিছন গেলাম, কিন্তু আমি ঘরে ঢোকার আগেই বাবা ঘরে ঢুকে সশব্দে
ভেতর থেকে দরজা আটকে দিলেন। আমার কলিজা কেঁপে উঠছে। বাবাকে এত রাগতে এর আগে দেখিনি আমি। ভয় ধরেছিল মনের ভীষণ। কেন জানি মনে হচ্ছিল মায়ের সাথে আজ কিছু হতে চলছে। আজ মায়ের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। বাবা রুমে যাওয়ার পর মা বাবার কথার শব্দ শুনতে পেয়েছি কিছুটা। কথাগুলো অপ্রস্তুত ছিল বলে ঠিক কী কী কথা হয়েছে তা জানতে পারিনি আমি। কথার মাঝখানে জোরে জোরে 3টা স্বরের মতো আওয়াজ পেয়েছি। তারপর থেকেই মায়ের কান্নার শব্দ। কিছুক্ষণ পর সেটা ও বন্ধ। তারপর শুনশান নীরবতা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাই খেলতে। ছোট মানুষ, কতক্ষণ আর এখানে দাঁড়িয়ে থাকবো। খেলতে খেলতে ফুফুর একটা কথা কানে এসে পৌঁছায় আমার। দেখলা মা বাইকে বিচার করলো তার বউয়ের। আসার পর যে এত কথা শোনালে সে তো পারত বউকে এনে তোমার কাছে একবার মাপ চাওয়াতে। বড় ফুফু ধমকে উঠলেন, বিনা চুপ করবি? তোর জামাই বাড়িতে রেখে কি ঝামেলা করতে চাস নাকি? তখন তো তুই ছোট হবি তার কাছে। ছোট ফুফু দমে গেলেন এবার। ওই রাতের মতো মায়ের ব্যাপারে কথা বলা সেখানেই বন্ধ হলো। আর কেউ মায়ের নামে তুলল না। কিছুক্ষণ পর খাবার টেবিলে ডাকা হলো বাবাকে। বাবা চুপচাপ এসে খাবারে বসে পড়লেন। দাদি সকলকে খাবার তুলে দিচ্ছে। দুপুরে খাওয়ার পর বাটিতে গরুর মাংস কম পরিমাণে ছিল। দাদি মাংসগুলো ছোট ফুপুর মেয়ে ঝুমুর আর বড় ফুপুর ছেলে নাদিম এবং নয়ন ভাইয়ের পাতে ঢেলে দিলেন। আমার পাতে দিলেন শুধু ডাল। ডাল দিতে দিতে বললেন, গরুর গোস্ত কম ছিল, তাদের দিয়ে দিছি। আর তুই তো হাঁসের গোস্ত খাস না শক্ত বলেই, নে ডাল দিয়েই খেয়ে নে, ওরা তো মেহমান। কথাটা বলে বাবা এবং ফুপাকে হাঁসের মাংস দিতে লাগলেন তিনি। বাবা আমার প্লেটের দিকে একবার তাকিয়েও দেখল না। তিনি নিজের মতো করে খেয়ে যাচ্ছে। আমার রাগ হলো ভীষণ। না পাতে ডাল দিয়েছে তার জন্য না, বরং বাবার কাজের রাগ হয়েছে। একটু আগে বাবা মাকে মেরেছিল, মা কেঁদেছে। মনে পড়তেই রাগটা তরতর করে বেড়ে গেল। আমি খাবার ছেড়ে উঠে আসলাম বিনা বাক্যে। যাওয়ার সময় শুনতে পেলাম ফুফু বলছে পুড়ে মায়ের স্বভাব পেয়েছে। তারপর সকলে খাবারে মন দিল। আমি চুপচাপ শুয়ে ঘুমিয়ে গেলাম না খেয়েই। সকাল 8টা চিল্লাচিল্লির শব্দে ঘুম ভাঙল। ঘুমের আড়মোড়া ভেঙে চোখ মুখ কুঁচকে বেরিয়ে এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ফুফু মায়ের সামনে আঙুল উঁচু করে বলছে, কত বড় সাহস তোর, আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? হিংসায় পেট ভরা আপাদ মস্তক, সবটাতে হিংসা। ভালো তো তোর বাপের বাড়ি থেকে কিছু আনস নাই, খাইলে আমার ভাইয়েরটা খাইছি, তাতে তোর কি? ফকিন্নি কোথাকার। মা গরম চোখে তাকালো। আপনাদেরকে খাওয়ার খোটা আমি কখন দিলাম? আর আপনি আমায় এসব কেন বলতেছেন? আমার বাপের বাড়ি যেমনই হোক আপনাদের মতো লোভী না। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে ফুপু, কি বললি তুই? আমরা লোভী? ফকিন্নির মুখে আবার বড় বড় কথা। লোভী তো তুই, একবেলা ভাতের লোভ সামলাতে পারিস নাই, রাক্ষসী কোথাকার। সহ্য করতে পারিস না আমাদের। বেলা কয়টা বাজে বাড়িতে আমার হাজবেন্ড আছে, বাচ্চারা আছে, তাদের কথা ভেবেও তো তোর রান্না করা উচিত ছিল। আর তুই কি না হিংসার ঠেলায় শুয়ে আছিস? রান্না করলে কি তোর কামাইয়ের টাকার কিছু করতি নাকি? করলে আমার ভাইয়ের কামাইয়ের টাকাই করতি, তবুও কেন করলি না? বলেই নাকা কান্না জুড়ে দিল তিনি। দেখলে মা, তোমার ছেলের সামনে তার বউ কতগুলো কথা শোনালো। আমরা নাকি লোভী? আমরা কি রোজ রোজ এসে বসে থাকি এখানে খাওয়ার জন্য? আমরা কি রাক্ষস নাকি তার মতো? এখনই চলে যাব মা, আর কখনো আসবো না এখানে। ভাই কিছু বললে আজ তার বউ তারই সামনে এতগুলো
কথা শোনাতে পারতো না আমাকে। জুমনের বাপ, যাও ব্যাগ নিয়ে বের হও। ফুপুর কথায় ফুপাও তাই করছে। ব্যাগ আনতে ভিতরে চলে গেলেন তিনি। দাদিও গলা ছেড়ে বলছে, হ্যাঁ হ্যাঁ চলে যা তোরা, আমি মরলেও আসিস না। দুই এক বেলা খেয়ে কি না আজ লোভী হয়ে গেলি তোরা? বেশি দিন তো বাঁচব না, এই রাক্ষসী আমায় গিলে খাবে দেখিস। দাদির কথার মাঝে ফুপা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এসেছে। চলো বলে দু কদম এগিয়ে যেতেই বাবা বিস্ফোরণ করলেন, দাঁড়ান, কোথাও যাবেন না আপনারা? হ্যাঁ ভাই, যাব না কি করব? তোমার বইয়ের কথা শুনবো নাকি? এখানে তার সাথে থাকা সম্ভব না। তোরা ঘরে যা, তোদের বাড়ি, তোরা কই যাবি? যেতে হলে অন্য কেউ যাবে বলেই মামাকে কল করলেন বাবা। কথাটা শোনার পর ফুপুর মুখে হাসির ঝলক দেখতে পাই আমি। আমার বুকটা ধক করে উঠে হঠাৎ, কেন জানি। ছোট ছিলাম তবু বুঝতাম কিছুটা। মাকে হারানোর একরাশ ভয় এসে জেঁকে বসলো বুকে। কার দোষ, কার অপরাধ, কিছু বুঝিনি সেই দিন আমি। তবে বুঝেছিলাম যা হচ্ছে ভালো হচ্ছে না। কি হতে চলছে মায়ের সাথে বুঝে উঠতে পারছিলাম না আমি। বিকেলে বড় মামা এসে হাজির হলেন আমাদের বাড়িতে। কাল রাতের পর থেকে মায়ের মুখে এখন অবধি দানা পানি পড়েনি এক ফোঁটাও। সকালের পর বড় ফুফু রান্না করেছে, সকলে মিলে খেয়েছেও সে খাবার। এমনকি আমার বাবাকে আমাকেও ডেকে খাবার দেওয়া হয়েছে। কিন্তু মাকে কেউ খাবার খাওয়ার কথা বলেনি, এমনকি বাবাও না। সকালের ভাবমূর্তি এমন যে তারা জানেই না বাড়িতে একজন গর্ভবতী মান আছে। অভিমানে হয়তো মাও আর আগ বাড়িয়ে খায়নি খাবার নিয়ে। বিকেলে মামা আসলে দাদির ঘরে নালিশের বৈঠক বসে। বৈঠকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় মাকে। তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোকের অভাব নেই। আমার ফুফু, দাদি, ফুফা সকলে তার বিরুদ্ধে একে একে নালিশের আসর জমিয়ে বসেছে যেন। বাবা তেমন কোনো কথা বলছে না, খুবই আনমনা লাগছে তাকে। মনে হয় কিছু নিয়ে খুব আপসেট। অনেকটা সময় ধরে মায়ের নামে বদনাম করে শেষ করে থামলেন তারা। মামা দীর্ঘশ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে বললেন, তোমার কিছু অভিযোগ আছে? বাবা ফেল করে একবার তাকাতে চাইল মায়ের মুখের দিকে। পরক্ষণে কি মনে করে মাটির দিকে তাকিয়ে বলল, না, ওরে নিয়ে যান। আমার মা বোন রে দেখতে না পারলে, তাদের সাথে মিশতে না পারলে আমি তাকে রাখতে পারবো না আমার কাছে। আমার মা আগে, আমি তো আমার মা বোন ফেলে দিয়ে পারবো না। কথাটা বলার পর মা চোখ তুলে তাকায় বাবার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়। হয়তো এত বছরের সংসার শেষে নিজ স্বামীর মুখে এমন কথা আশা করেননি তিনি। মামা দাদির উদ্দেশ্যে বলে, আপনাদের সবার কি এটাই কথা? এই জন্য ডেকেছেন আমায়? দাদি কিছু বলার আগ পই ফুফু বলে উঠল, যার বউ সে সিদ্ধান্ত জানাইছে, এখানে আমাদের কি বলার আছে? আর ভাই তো না বুঝে এমন সিদ্ধান্ত নেয় নাই। যে মেয়ে আমাদের সবার সামনে এমন করতে পারে, সে তো আমরা চলে গেলে একা বাড়িতে আমার আম্মাকে বালিশ চাপা দিয়ে মেরে বলবে ঘুমের মাঝে মরে গেছে। এমন যে করবে না তার কি গ্যারান্টি? এসব কি বলতেছেন আপনি? আমার বোন সম্পর্কে যা খুশি বলে যাচ্ছেন। বিয়ের এত বছর হলো, এতদিন তো কোনো বদনাম শুনি নাই, তাহলে এখন হঠাৎ বলছেন আপনার মাকে খুন করবে? মাথা ঠিক আছে আপনাদের? মামার প্রশ্নে থতমত খেয়ে যায় ফুফু। পরক্ষণেই জবাব দেয়, মানুষ বদলায়, দেখেন গিয়ে আপনার বোন কার সাথে বা কার সাথে মিলে এমন করতেছে। যথেষ্ট বলে ফেলেছেন আপনারা। আপনাদের সাহস কী করে হয় আমার বোনের চরিত্র নিয়ে কথা বলার? আমার মা বাপ মা মরা বোন, তাই বলে কি যা খুশি বলে যাবেন? আমরা কিছু বলবো না? আমার বোনেরে নিয়ে এত সমস্যা তো নিয়ে যাইতেছি,
আমি তারে আপনাদের হাতে পায়ে ধরে বোনরে এ বাড়িতে ভাত খাওয়ামু সে কথা ভাববেন না। খাওয়াতে না পারলে বিষ খাওয়াই মাইরা ফেলমু, তবুও এমন জায়গায় বোনরে রাইখা যামু না। টাকা পয়সায় আপনাদের থেকে কম থাকতে পারে আমাদের, তবে সম্মান আছে, চরিত্র আছে। রুমি যা, রেডি হয়ে নে। আর একটা কথা, আমি না হয় আমার বোন নিয়ে যাব, কিন্তু স্বামীর আপনাদের বাড়ির ছেলে, তাকে কিন্তু নেব না আমি। দাদি মুখ ভেংসি কেটে বলল, আমাগো আরির পোলা, আমাগো আরিতে থাকবো, তারে কোনো হানে নিতে দিমু না। এখন তারে নিয়া 2 দিন পর অন্য মানুষ কামাই খাইব, তার সে কাজ হইতে দিমু না। আমি তো বললাম আমি শুধু আমার বোন নিব। মা রেডি হওয়ার জন্য কয়েক কদম পা এগিয়েছিল। মামা আর দাদির কথা শুনে ছুটে আসলো মামার কাছে। ভাইজান, আমি স্বামীরে রেখে যাব না, তাকে আমার সাথে নিয়ে নেন। সাপের বাচ্চা সাপই হয়, দুধ কলা দিলেই সে আপন হবে না। সময় বুঝে ঠিক সবল মারবে, সে সুযোগ তো আর দিতে পারি না আমি। তৈরি হয়ে নিতে বলছি, তাড়াতাড়ি কর, আমি নিতে পারবো না এই বাচ্চা। মা আরও কিছু বলতে গেলে মামা থামিয়ে দিয়ে বলে, কি বললো শুনিস নাই? এখনই বললো আমরা তাদের ছেলের কামাই খাওয়ার লোভ করি, সাথে করে নিয়ে গেলে 2 দিন পর তো মামলা করবে। কথা না বাড়িয়ে কাজ করো। মায়ের মুখটা চুপসে গেল। সারাদিন না খেয়ে মুখটা শুকিয়ে আছে এমনিতেই। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মা আমার দিকে কেমন করে যেন তাকালো, যেন বহু বছর দেখে না আমাকে। তারপর চলে গেল নিজের ঘরে। আমিও মায়ের পিছন পিছন গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছি। মা তার কয়েকটা কাপড় চোপড় ব্যাগে ঢুকিয়ে নিল। ব্যাগের চেনটা লাগিয়েও আবার কি মনে করে আমার একটা নতুন শার্ট আর প্যান্ট মায়ের ব্যাগে নিয়েছে। আমি দাঁড়িয়ে থেকে দেখছি সবটা। সব গুছিয়ে মা বের হবার আগে ডাকলেন, স্বামীর। মায়ের মুখের ডাক মুহূর্তে মনে হলো সব ঠিক হয়ে গেছে। মনের সকল ব্যথা নিরাময় হলো। আমি ধীর পায়ে মায়ের কাছে এগিয়ে যেতেই মা খপ করে আমার হাত ধরে কাছে টেনে নিলেন, আমায় জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিলেন একেবারে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। বুকের ধন মা কাছে আমায় জড়িয়ে ধরে। আমার বুকের ভেতর লাফাচ্ছে, কিন্তু আঁখি পানি আসেনি। ছোট থেকেই শুনে আসছি ছেলেদের নাকি জোরে কাঁদতে নেই। এই সমাজ হয়তো কান্না তাকে শুধু মেয়েদের ব্যক্তিগত সৃষ্টি বলে মনে করেন। সে সৃষ্টি ছেলেদের জন্য না। বাইরে থেকে মামার ডাক পড়ে, রুমি তাড়াতাড়ি কর। মা কোনো মতে চোখের পানি মুছে বেরিয়ে যায়। আমি সেখানেই দরজা ধরে দাঁড়িয়ে আছি। সব শেষে মাকে নিয়ে গেলেন মামা। রাতে সেই খাওয়াই ছিল আমার মায়ের এই বাড়িতে করা শেষ আহার। মা চলে গেলে সমস্ত বাড়ি যেন মুহূর্তে জনমানবহীন মনে হতে লাগলো। আশ্চর্য, সকলেই আছে, শুধু একজন নেই, তবু এত খালি খালি কেন লাগছে? তবে কি এটাই মায়ের জন্য সন্তানের টান? আমার চোখের কোণে জল চিকচিক করছিল। কোথা থেকে যেন ঝুমুর এসে একটা 2 টাকার দামের চকলেট এগিয়ে দিয়ে বলল, কেঁদো না, বড় হয়ে তোমায় আমি বিয়ে করব। বলেই চলে গেল চকলেটটার হাতে ধরিয়ে দিয়ে। ঝুমুরের কথাটা বারবার কানে বাজছে আমার। খানিকক্ষণ পর ঘর কাটলো ছোট ফুপুর অট্টহাসির শব্দে, যে হাসি বিষের মতো লাগছিল আমার কাছে। ছোট 6 বছরের আমিটার ভেতর জন্ম নিতে শুরু করে অগ্নিশিখায় তৈরি এক দানব, যা পারলে এই মুহূর্তে তছনছ করে দিত সব। কিন্তু সে দানবটা এতটাই ক্ষুদ্র যে সে ক্ষমতা তার নেই। তার জন্য তালে বড় হতে হবে। অনেক বড়। কান্না ভুলে হেসে ফেললাম হঠাৎ। ঝুমুরের কথা মনে করে আরও একবার হাসলাম। মনে মনে বললাম,
করব তোকে বিয়ে আমি। পড়ার টেবিলে মুখ গুজে আছি। কেন জানি বারংবার মনে হচ্ছে বাবা তো এমন না, বাবার এমন রূপ তো আগে দেখিনি। বাবাকে নিশ্চিত এমন করতে বাধ্য করছে কেউ, নয়তো আমার বাবা এমন করতে পারে না মায়ের সাথে। না, আর বসে থাকবো না, এখনই বাবাকে জিজ্ঞেস করব কেন করেছে এমন। যেই ভাবনা সেই কাজ। উঠে বাবার কাছে যেতেই ঘরের বাইরে থেকে এমন কিছু শুনলাম যার পর পুরো শরীর হিমশীতল হয়ে যাচ্ছে আমার। নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যেন। তোমার রাস্তার কাঁটা সরিয়ে দিয়েছি ভাই। যা চেয়েছিলে তা হাসিল হয়েছে তো এবার। ভাবিকে তো বাপের বাড়ি পাঠিয়ে দিলাম প্ল্যান করে। হয়েছে এবার আমার কাজ শেষ। আমি চিন্তায় ছিলাম কিভাবে কি করব। যাক, তোরা একদিকটা সামনে নিলি। কিন্তু রুমি তো প্রেগনেন্ট, এখন তো ডিভোর্স হবে না। 7 মাস চলছে তার, আরও কম করে 3-4 মাস অপেক্ষা করতে হবে। বাবার গলায় আফসোসের সুর, যেন এক্ষুনি মাকে ডিভোর্স দিতে পারলে বেঁচে যায়। হ্যাঁ, তাতে করতেই হবে, কি আর করার। ফুফুর চোখ এসে পড়ল আমার দিকে। আরে সামির, কি করছিস? আয় এদিকে। আমায় ডাকলেন তিনি। আমি কিছু না বলে চলে আসলাম। কান্না পাচ্ছে এখন। বাবাকে ফেরেশতার ন্যায় জানতাম, আর সে বাবার কিনা আজ মাকে বাড়ি থেকে বের করার জন্য এত ফোন দিয়ে আটলো। তার মানে এই সব খাওয়ার জন্য ঝামেলা করেনি, সব কিছু সাজানো প্ল্যান। এইটা একটা উছিলা ধরে বাড়ি থেকে বের করলো মাত্র। বাড়ি থেকে বের করার পিছনে বড় কোনো কারণ লুকিয়ে আছে, আর সেই কারণ বাবা জানে। আজ যেন এত বছর পর নিজেই নিজের বাবাকে চিনতে পারছি না। কোনটা আমার বাবার আসল রূপ? এখন নাকি আগেরটা? প্রশ্নটা গোলক ধাঁধার মতো ঘুরছে মাথায় ভন ভন করে। স্বামীর সাথে ননদ রুমিকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন হাসনা বেগম। আরে রুমি, কেমন আছো? ভালোই হয়েছে এসেছো, কয়েকদিন পর তো আসতেই হতো। স্বামীর বাবা কোথায়? তাকে দেখছি না যে। বাবির মুখে স্বামীরের কথা শুনে মুখটা মলিন হয়ে এলো রুমির। কি জবাব দিবে সেই ভাবনায় মশগুল সে। তখনই পাশ থেকে ভাই বলে, স্বামীরকে আনি নাই। ও মা, কেন? লিহাব সাহেব বোনের মুখের দিকে তাকিয়ে বলল, রুমি মাত্র এসেছে, পরে কথা বলো। এখন রুমিকে বিশ্রাম নিতে দাও। চলো তুমি আমার সাথে, বলে জোরপূর্বক স্ত্রীকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন তিনি। রুমি তখনও সেখানে দাঁড়িয়ে তাকে আসতে দেখে কত খুশি হয়েছে ভাবি। কিন্তু ভাবি যখন জানবে তাকে ওই বাড়ি থেকে একবারে নিয়ে আসা হয়েছে, তখন কি এই খুশিটা থাকবে ভাবির মুখে? পরের দিন ফুফুরা চলে গেলে বাড়ি একদম নীরব হয়ে পড়ে। বাড়িতে আমরা 3 জন মানুষ, আমি, বাবা আর দাদি। বাবা সারাদিন অফিস থাকে, দাদি গ্যাসের চুকায় রান্না করে শুয়ে বসে থাকে। আমি একলা হয়ে পড়ি। আমার সময় কাটতে থাকে মহল্লার ছেলেদের সাথে খেলা করে। প্রতিবারই খেলা শেষে বাড়ি ইরে মনের ভুলে মাকে ডেকে উঠি। কোনো সাড়া না পেয়ে দ্বিতীয়বার ডাকতে গেলেই মনে পড়ে মা আর নেই এই বাড়িতে। আগে বাড়িতে মা পড়াতো, এখন পড়ানোর জন্য ম্যাডাম রেখে দিয়েছে বাবা। লিবা ম্যাডাম খুবই সুন্দর করে কথা বলেন, মিষ্টি করে। প্রথম প্রথম পড়তে চাইতাম না আমি। তারপর তিনি তো আমায় কাছে টেনে মায়ের মতো করে কি সুন্দর করে বোঝালেন আমায় যে বড় হতে হবে, ভালো করে লেখাপড়া না করলে বড় হয়ে ডাক্তার হওয়া যাবে না। না, আমি তো ম্যাডামের মুখের ওপর বলে দিলাম আমি পুলিশ অফিসার হতে চাই, ডাক্তার না। ম্যাডাম মুচকি এসে আমায় কোলে বসিয়ে বলল, পুলিশ হতেও তো পড়ালেখা জানতে হবে, নয়তো দেশ রক্ষা করবে কীভাবে? আমিও ভাবলাম সত্যি তো, লেখাপড়া না করলে তো পুলিশ হতে পারবো না, অপরাধীদের শাস্তি দিতে পারবো না, আমাকে তো শাস্তি দিতে হবে বড় হয়ে। আমি পড়তে রাজি হয়ে গেলাম। পড়বো আমি,
ঠিক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করব। শুনে লিভা ম্যাডাম স্বস্তির নিঃশ্বাস নিল। কাকে যেন কল করে সাথে সাথে জানালো আমি সাকসেস। সে রাজি হয়েছে বলে আবার কলটা কেটেও দিয়েছে। আমার ছোট্ট মস্তিষ্ক তখন এত কিছুর মার চাপ ব্যাস বোঝেনি। যখন বড় হলাম তখন পরিষ্কার হতে লাগলো সকলের বলা এক একটা শব্দ, এক একটা ধ্বনির মানে। সপ্তাহ খানিকের ভেতর লিভা ম্যাডামের সাথে আমার পরিবারের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠল। আমায় 1 ঘন্টা পড়ানোর আগে পরে মিলিয়ে প্রায় 2-2.5 ঘন্টা আমাদের বাড়িতে থাকতেন তিনি। দাদি শুধু রান্না করে নিজের খাবার খেয়ে টেবিলে আমার জন্য খাবার দিয়ে বলতো খেয়ে নিতে। ছোট থেকেই খাবার খেতে সময় লাগে আমার, আর নিজ হাতে একা একা খেতে একদম ভালো লাগতো না। যার ফলস্বরূপ দরুন ম্যাডাম এসেই খাইয়ে দিত আমায় প্রায় সময়। নিজ হাতে না খাওয়ালেও আমার পাশে বসে গল্প করতো, আমি খেয়ে নিতাম। ম্যাডাম এতটাই আদর করত যার ফলে মায়ের অভাব একটু হলেও মোচন হয়েছিল আমার। মায়ের জন্য খারাপ লাগা কমে যেত যতক্ষণ ম্যাডাম কাছে থাকতো। শুধু আমায় ভালোবাসতো, সব বোঝাতো এমন নয়, দাদির সাথেও খুব ভালো ব্যবহার করত। দাদির অসুখ হয়েছিল, চোখে কম দেখেন, কখন কোন ওষুধগুলো খাবে বুঝতে পারতেন না। ম্যাডাম একদিন আমায় পড়ানো শেষ দাদির ওষুধগুলো আলাদা আলাদা করে ভাগ করে বুঝিয়ে দিলেন কখন কোন ওষুধ খাবে। দাদি তো সে কি খুশি, আনন্দে ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। এভাবেই কাটতে লাগে আমার দিন। ছোট ফুপুর বাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে নয়, 2 গ্রাম পরের। সেই জন্য প্রতি বৃহস্পতিবার বিকেল হলে এসে পড়তেন তিনি। দেখতে দেখতে 3 মাস কেটে গেল ঠিক এই ভেবেই। এর মধ্যে আবারও একটা ঘটনা ঘটে গেছে। নাদিম ভাইকে নাকি আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে একেবারে। ব্যাপারটা আমার জন্য খুশির নাকি বেদনার হবে তখনও বুঝতে পারছিলাম না আমি। নাদিম ভাইয়া আমার থেকে কয়েক বছরের বড়, তার সাথে মিশতে পারবো তো আমি? নয়ন হলে ভালো হতো। দুজন সমবয়সী ছিলাম। ভেতর সংকোচ হচ্ছে, ভয় নিচ্ছে রীতিমতো কি হবে সেই ভেবে। তুমি আমায় এমন করে ঘরে নিয়ে আসলে কেন? আর স্বামীকে কেন সাথে নিয়ে আসনি? কিছুটা সংকোচ নিয়ে জবাব দিলেন রুমিকে। একেবারে নিয়ে এসেছি আমি, তাই স্বামীরকে সাথে নেই নাই। লিহাব সাহেবের গলার সুর নিচু। কথাটা শুনে হাসনা বেগমের চোখ জোড়া থেমে গেল। এক মুহূর্তের জন্য তিনি বুঝতে পারলেন না কি বলছে স্বামী। ফের প্রশ্ন করলো, কি বললে? রুমিকে একবারে নিয়ে আসছো মানে? হ্যাঁ, তার শ্বশুর বাড়ি থেকে এর জন্যই ডেকে পাঠিয়েছেন আমায়। তারা রুমিকে রাখতে চায় না সংসারে। দেখো, সংসারে ঝামেলা হয়, তাই বলে এ ভেবে নিয়ে আসা কোনো সমাধান নাকি? হাসনা খুব করে বোঝানোর চেষ্টা করছে, বুঝলো লিহাব। হাসনা বেগম হাতটা টেনে নিজের মুঠোয় এনে বলল, দেখ হাসু, আমার বাবা ছিল গ্রামের মাতব্বর। বাবা মারা যাওয়ার পর আমিও এমন 2-4টে নালিশে যাই, লোকে ডাকলে মানুষের মুখ দেখে বলতে পারি তার মনের খবর। তুমি যখন ভাত রান্না করো তখন যেমন একটা ভাতে টিপ দিলে বুঝতে পারো সকল ভাত ঠিক মতো ফুটেছে কিনা। আমিও বুঝতে পারি কে কি বলতে চায়, কি বলে কি বোঝাতে চায়। সামান্য খাবারের উছিলা নিয়ে ঝামেলা করেছে রুমির শাশুড়ি ননদ, কিন্তু ব্যাপারটা এখানেই থেমে নেই। তারা রুমিকে রাখবে না, তাই কোনো না কোনো কারণ বের করেছে মাত্র। এখন রুমিকে ওই বাড়িতে আমি জোর করে রেখে আসতে পারতাম, কিন্তু তারা যে কোনো মূল্যে তাকে বের করতো, নয়তো বড় কোনো ক্ষতি করে ফেলতো। আর আমি চাই না বিচার বৈঠক করে বোনকে সে বাড়িতে রেখে আসতে, তাই নিয়ে আসলাম সাথে করে। এখন দেখা যাক কি হয়। হাসনা চুপ করে রইল। যাও, 1 কাপ চা করে আনো, আর রুমিকে খাবার দাও, মনে হয় না সারাদিন খেয়েছে। হাসনা চলে গেল রুমির জন্য খাবার নিতে নিতে একটা বুদ্ধি আসলো।
মাথায় মনে মনে মুচকি হাসলো। এটাই পথ, যা করার আমাকেই করতে হবে। চেষ্টা করে দেখি, কিন্তু যাই করি সাবধানে করতে হবে। উনি যেন আগে কিছু টের না পায়। বুঝে গেলে কখনোই আমায় করতে দিবে না এই কাজ। বড় ফুফু স্বামীর বাইকে দিয়ে গেছেন আমাদের বাড়িতে। ফুফা নাকি বিদেশে কী ঝামেলায় পড়েছে, টাকা পয়সা পাঠাতে পারবে না তেমন। 2 ছেলে নিয়ে ফুফু সংসার চালানো দায় হয়ে পড়বে। তাই এখানের একটা স্কুলে ভর্তি করেছে তাকে। সামির ভাইয়ার বয়স 10 বছর। আমি যে স্কুলে পড়তাম সেখানেই ক্লাস 5-এ ভর্তি করেছে তাকে। সে সূত্রে দুজন একই সাথে স্কুলে আসা যাওয়া করা হয় এখন। আগে আমার রিক্সা ভাড়ার টাকা, টিফিন খরচ আমার হাতে দেওয়া হতো। এখন সামির ভাইয়া সাথে যায়। সে বড় আমার, তাই দায়িত্বটা তার উপর দেওয়া হলো। আমার রোজকার টিফিন খরচ এবং রিক্সা ভাড়ার টাকা এখন তার হাতে দেয়। বাড়ি থেকে রিক্সা করে স্কুল যেতে আসতে 20 টাকা করে 40 টাকা লাগে। বাবা প্রতিদিন সামির ভাইয়ের হাতে 100 টাকার একটা কসকসে নোট ধরিয়ে দেয় আমারই চোখের সামনে। কিন্তু আমায় টিফিন খাওয়ার জন্য কখনো 10টার ঝালমুড়ি ধরিয়ে দেয়, কখনো আবার দেয় না, বাড়ি নিয়ে আসে। এসব কিছু প্রথম প্রথম না বুঝলেও কয়দিন গেলে বুঝি আমি। এতদিন স্কুল ছুটির পর আমি ভাইয়াকে বললাম আইসক্রিম খাবো। নাদিম ভাইয়া আর চোখে তাকালেন আমার দিকে। কি খাবি? কোন আইসক্রিম? কিছুটা ভয়ে ভয়ে বললাম আমি, কোন আইসক্রিম? এর দাম কত জানিস? 50 টাকা দিয়ে তোকে আইসক্রিম খাওয়ালে বাড়ি যাবি কি ঘোড়ার গাড়ি করে? চুপচাপ বাড়ি চল, কথাটা একটু জোরেই বললেন নাদিম ভাই। আমি মুখের উপর বলে দিলাম, বাবা তো রোজ 100 টাকা করে টাকা দেয় তোমায়, আর গত 2 দিন তো তুমি আমায় একটা মজা কিনে দাওনি, তাহলে এখন আইসক্রিম দিচ্ছ না কেন? আমার কথায় গরম চোখে তাকালো ভাইয়া। যা দেখার পর আমি আর কথা বলার সাহস পাইনি। চুপচাপ বাড়ি চলে গেলাম সেই দিনের মতো। রাতেও আমাকে আর নাদিম ভাইয়াকে এক ঘরে ঘুমাতে হতো। বেশি নড়াচড়া করলে ধমকে উঠত সে, বলতো বেশি নড়লে মাটিতে ফেলে দিবে। দিন দিন তার ব্যবহারে আমার ভিতরে কেমন ভয় বাড়তে লাগলো। নাদিম ভাই মানেই আমার কাছে আতঙ্ক। এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেন আমার বাড়িতে আমি তার গোলাম। দাদিকেও দেখলাম মাছের বড় টুকরাটা আমার পাতে না দিয়ে নাদিম ভাইয়ের পাতে দিতে। সব কিছুতে নাদিম ভাই কী চায়, কী পছন্দ করে সেদিকে গুরুত্ব দেয়। আমার এসব খুব মুখ বুঝে সহ্য করা ছাড়া উপায় ছিল না। পরদিন আমার স্কুল ছুটির পর চুপচাপ হাঁটছিলাম। হঠাৎ নাদিম ভাই কড়া গলায় বলল, দাঁড়া। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে কোথায় যেন গেল। ফিরে আসলো মিনিট 2 পর। তাকে দেখে আমি অবাক, সত্যি এমনটা আশা করিনি। গল্প হৃদয়ের আশ্রয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।